গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আমাদের এই যে চ্যানেলটা, ইউটিউব চ্যানেলে আমরা প্রথমে বিএড এর ক্লাসগুলোকে আপলোড করব। ঠিক আছে? তো এই যে আমি যে ক্লাসগুলো নেব, এই ক্লাসগুলোতে তোমাদেরকে খুব ভালোভাবে যদি ক্লাসটা শুনে থাকো, যদি ভালোভাবে ক্লাসটা বুঝে থাকো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে লেখার কোনো অসুবিধা হবে না। আমি বইয়ের যে লাইন, যে তথাগত সংজ্ঞা, আমি সেগুলো কিন্তু বলবো না। আমি যেটা বলবো সেটা একদম ভিন্ন ধরনের, একদম বাস্তব উদাহরণের উপর ভিত্তি করে আমি এই ক্লাসগুলো নিব। তো যদি তোমাদের মনে হয় যে এই ক্লাসটা বা এই যে আমি যেটা পড়াচ্ছি সেইটা সম্বন্ধে এটা খুব ইনফরমেটিভ, তাহলে আহ, একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। ঠিক আছে? তো এই বলে আমি এই প্রথম ক্লাসটা আমাদের শুরু করছি। আমাদের বিএড ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসের যে প্রথম ইউনিটটা আছে, সেই প্রথম ইউনিটের একদম প্রথমেই যেটা আছে 1.1.1, এই 1.1.1 এ কি আছে না, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সম্বন্ধে আমরা এমনি বেসিক্যালি সবাই জানি জিনিসটা, কিন্তু কোনটাকে গ্রোথ বলে কোনটাকে ডেভেলপমেন্ট বলে এটা আমরা ঠিকঠাক বুঝে উঠতে পারি না। এটা স্বাভাবিক। ঠিক আছে? তো দেখো, প্রথমে বৃদ্ধি এবং বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এই বৃদ্ধি এবং বিকাশ জিনিসটা কি জিনিস, খুব ভালো করে যদি লক্ষ্য করো জিনিসটা বুঝতে পারবে যে একটা বলছে বৃদ্ধি, বৃদ্ধি মানে কি? বেড়ে ওঠা। বিকাশ মানে বিকশিত হওয়া। তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা কি? দেখো, বিকাশটা কি জিনিস না, বিকাশটা আমাদের একটা বয়স অবধি চলে এমনটা কিন্তু নয়। আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি চলতে থাকে কি? বিকাশ। ভালো করে শুনবে কিন্তু এই জিনিসগুলো। বিকাশটা কি জিনিস না, একদম জন্ম থেকে বা জন্মের পূর্ব থেকে একদম মৃত্যু অবধি চলতে থাকে। হিন্দিতে বলে জন্ম সে কবর তক। ঠিক আছে? আর বৃদ্ধিটা কি জিনিস? বৃদ্ধিটা হলো বিকাশেরই একটা অংশ। বৃদ্ধিটা সম্বন্ধে তোমরা মোটামুটি সবাই জানো। কিরকম না, দেখো, তোমাকে যখন তোমার ছোটবেলার কোনো ফটো দেখানো হয়, তুমি দেখে কি বলো? আরে, আমি এরকম ছিলাম? হতেই পারে না। এই যে জিনিসটা তুমি নিজেই বুঝতে পারছো না, যেটা হতে পারে কি হতে পারে না। ঠিক আছে? তো ওই যে তখন তোমার একটা অবস্থা ছিল, এখন তুমি এই অবস্থাতে পৌঁছেছো। তখন তুমি একদম ছোট ছিলে, হাঁটতে পারতে না। এখন তুমি হাঁটা তো দূরে কথা, তুমি ছুটতে পারো, ছুটে এতদূর কলেজ অব্দি এসেছো। তাহলে এই যে পরিবর্তনটা, তোমার আগের যে ইয়ে ছিল, স্ট্রাকচার ছিল, এখন যে স্ট্রাকচার, এই যে পরিবর্তন, এই যে চেঞ্জ, এইটা হচ্ছে বৃদ্ধি, যেটা আমরা একদম দেখতে পাচ্ছি সামনে থেকে, যে এইরকম চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে বৃদ্ধি। আর বিকাশটা, বিকাশটা কিন্তু একদম আজন্ম চলতে থাকে। সেটা কখনো দৃশ্যমান, কখনো দৃশ্যমান নয়। ঠিক আছে? তো দেখো, আমরা যদি বৈশিষ্ট্যগুলো পড়ি তাহলে কিন্তু আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারবো। আরেকটা জিনিস, বৃদ্ধিটা একটা বয়স অব্দি চলে। বৃদ্ধিটা, বিকাশ যখন বললাম যে এটা হচ্ছে জন্ম থেকে মৃত্যু অব্দি, তার মানে বৃদ্ধিটা একটা বয়স অব্দি চলে। তোমরা দেখে থাকো বা দেখবে বাচ্চাদের অনেক সময় বলে যে আরে এটা এর এখন মানে হাইটটা এখন বেশি হওয়ার সময় নয়। এই জিনিসটা বাড়িতে অনেকেই বলে থাকে, কিন্তু বিকাশের ক্ষেত্রে সেটা নয়। বৃদ্ধিতে একটা বয়স অব্দি, একটা স্টেজ অব্দি বৃদ্ধিটা হবে, কিন্তু বিকাশ আজন্ম। ঠিক আছে? এরপর দেখো, আমরা যদি এটার বৈশিষ্ট্যটা পড়ি,
বৈশিষ্ট্যতে কি আছে? আচ্ছা, বৈশিষ্ট্যতে যাওয়ার আগে তার আগে আরেকটা শব্দ আমরা পড়ে নিই, যেটা হচ্ছে কি, দেখো এখানে দেওয়া আছে পরিণমন। পরিণমন, পরিণমন শব্দটার অর্থ কি? ওটাকে যদি আমরা ইংরেজিতে বলি ম্যাচিউরিটি। ম্যাচিউরিটি, ওটা কিন্তু কোনো বাহ্যিক ইয়ে দিয়ে করানো যায় না। বলেন আরে তোর এখনো ম্যাচিউরিটি আসেনি, কি কথা বলছিস? তার মানে ম্যাচিউরিটিটা কোনো বাইরের কোনো উদ্দীপক দিয়ে সেটাকে প্রভাবিত করা সম্ভব নয়। ম্যাচুরিটি নিজের থেকেই একটা বয়সের সাথে সাথে বোঝার একটা ক্ষমতা, একটা আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার যেটা তৈরি হয়, সেটা হচ্ছে কি পরিণমন, সেটা হচ্ছে কি ম্যাচিউরিটি। মানে এই তিনটে জিনিস, বৃদ্ধি, বিকাশ এবং ম্যাচিউরিটি, পরিণমন, এই তিনটে কিন্তু একই লেভেলের, কিন্তু এক না। দেখো নিচে লেখা আছে বিকাশ, বিকাশের মধ্যে কিন্তু পরিণমনটাও আসবে, বৃদ্ধিটাও আসবে। ঠিক আছে, এরপর দেখো, এরপর যদি আমরা বৈশিষ্ট্যটা পড়ি, বৈশিষ্ট্য কি আছে না, বিকাশ হচ্ছে, এটা কিসের বৈশিষ্ট্য? বিকাশের বৈশিষ্ট্য। বিকাশ হচ্ছে ধারাবাহিকতা, বিকাশের একটা ধারাবাহিকতা থাকে। আমরা জানি এই বয়স থেকে এই বয়স অব্দি এই বিকাশ হতে পারে, বুদ্ধির বিকাশ হয়, মানসিক বিকাশ হয়। এখন সে কথা বলতে পারছে না, এখন তার সেই বিকাশটা আসেনি। এটা ধারাবাহিকতা আছে সবারই, কিন্তু একটা মিনিমাম একটা স্টেজ অব্দি, বলে না যে এই থেকে এই বয়স অব্দি, এই বয়স থেকে এই বয়স অব্দি একটা স্টেজ আছে, মানে ধারাবাহিকতা আছে। কেউ প্রথমেই জন্মানোর পরেই ছুটতে শুরু করে দেয় না। জন্মানোর পরে প্রথমে কি করে? জন্মানোর পরে সে তো হাঁটতেই পারে না, প্রথমে সে বসতে শিখবে, তারপরে হামাগুড়ি দেবে, তারপর দাঁড়াতে শিখবে, তারপর সে চলতে শিখবে, তারপর ছোটা। এই যে একটা স্টেজ, এটা একটা ধারাবাহিকতা আছে। ঠিক আছে, এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। এরপর কি আছে দেখো, এটা একটা ক্রমানুযায়ী, ধারাবাহিকতা যেমন আছে সেরকম ক্রম অনুসারে হয়। হঠাৎ করে কারোর পরিবর্তন হয়ে যায় না, সেটা ক্রমকে অবলম্বন করে তার একটার পর একটার পর একটার পর একটা হতে থাকে। আমি যদি আজকে মনে করি যে অঙ্কের বইটা খুলে, আমি কোনোদিন অঙ্ক করিনি, একটা ক্লাস 10 একটা অঙ্কের বই খুলে আমি প্রবলেম সলভ করে দেবো? সম্ভব না। আমাকে বেসিক একদম ক্রম অনুসারে একটার পর একটার পর একটা করতে হবে। এই জিনিসটাও কিন্তু মাথায় রাখবে। এরপর কি, ব্যক্তি বৈষম্য, এটা তো তোমরা জানো। কেননা ব্যক্তি বৈষম্য আমরা ব্যক্তি বিশেষে এটা কিন্তু আলাদা আলাদা হয়, ব্যক্তি বিশেষে আলাদা আলাদা হয়। কেউ খুব কম বয়সে বুঝতে শেখে, কেউ একটু বেশি বয়সে বুঝতে শেখে। সবার স্ট্রাকচার সমান নয়, সবার স্ট্রাকচার আলাদা, ক্যাপাসিটি আলাদা। সব ফোন, ধরো আমার কাছে যে মোবাইলটা আছে আর তোমার কাছে যে মোবাইলটা আছে, একরকম চলবে? চলবে না। তখন দুটো আলাদা জিনিস, দুটোর ক্যাপাসিটি আলাদা। তো সেই অনুযায়ী এটা কি হয়, ব্যক্তি বৈষম্য বেশে, মানে ব্যক্তি ভেদে এটা আলাদা হতে পারে, এবং এটা ক্রমপুঞ্জিত, এটা একটা ক্রম থাকবে যে এরপরে এটাই হবে, এরপরে ওটা হবে না। এই যে এই ক্রমটা, এটা হচ্ছে, এই জন্য বলা হচ্ছে না ক্রমপুঞ্জিত। বলছে বিভিন্ন দিকের সম্পর্ক, এই যে বিকাশটা, বিকাশটা কি জিনিস না, এটা বিভিন্ন দিকের সাথে সম্পর্কিত। কিরকম? বিভিন্ন দিকের সাথে সম্পর্কিত কিরকম? আমার যদি বুদ্ধির বিকাশ না হয়, তাহলে আমি পড়াশোনাতে কিছু করতে পারবো? পড়াশোনা করতে পারবো, বুঝতে পারবো? পারবো না। তোমাকে বুদ্ধির বিকাশ হতে হবে, তারপরে আমি আরো ক্রিটিক্যাল জিনিসগুলো বুঝতে শিখবো, সেটাকে প্রবলেমের সমস্যার সমাধান করতে শিখবো। ঠিক আছে, তো সেটা কি হয়, বিভিন্ন দিকের সাথে সম্পর্কিত। আচ্ছা, আর কি আছে, বিকাশ ও শিখন। বিকাশটা শিখনের উপর অনেকটা নির্ভরশীল। তুমি এই যে ক্লাসে এসেছো, ক্লাসে আসার পর আমি তোমাকে এক একটা বললাম যে এইটার পরে এইটা হয়, এইটার পরে এইটা, বাচ্চাকে বোঝাতে গেলে এইটার পর এইভাবে এইভাবে বোঝাবে।
তুমি গিয়ে না গিয়ে কিন্তু সেটা করতে পারবে না, তুমি সেটাকে অভ্যেস করবে। সেটাকে অভ্যেস করতে 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 একটা টাইমে দেখবে যে হ্যাঁ তুমিও একদম সঠিকভাবে একটা ক্লাসকে কন্ট্রোল করতে পারছো। এটা একটা সিস্টেমেটিক্যালি ওয়ে। এটাকে হচ্ছে বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়া। বিকাশের সাথে বংশগতি এবং পরিবেশ ওতপ্রোতভাবে জড়িত, হ্যাঁ কি না? বংশগতি এবং পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কেমন পরিবেশে কিরকম মানুষ হবে, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখো আহ নেপাল, ভুটান, ওই দিকের মানুষের মুখের আকৃতিটা আলাদা। আবার ওই লাগোয়া যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার, সেই এলাকার মানুষগুলো দেখবে মুখের কাটিংটা কতটা ওই রকম। তার মানে এই যে দেখো দৈহিক পরিবর্তনটাও কিন্তু একটা পরিবেশের উপর নির্ভর করে, ওদের পরিবেশটা ওই রকম, আবার এই দিকের মানুষের আকৃতি অন্যরকম। তো প্রতিটা জিনিসই কিন্তু পরিবেশের উপর নির্ভরশীল। সেখানে জলবায়ু কিরকম, সেখানে জলবায়ু বা প্রাকৃতিক সূর্যের রশ্মিটা কিরকম ভাবে পড়ে, সে অনুযায়ী দেখবে সমুদ্র এলাকার মানুষের গায়ের রং একটু কালো টাইপের হয়। কেন? যখন সূর্যের রশ্মিটা খুব প্রখর। তো এই জিনিসগুলো কিন্তু প্রতিটা জিনিসই আমাদের পরিবেশের সাথে একটা একটা সম্পর্কিত। আবার বংশগতি কেন বলছে না, আমার পরিবারে আমার ইয়েতে জিনে যদি শিক্ষার বিন্দু মাত্র আলো না থাকে, তাহলে কিন্তু আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়, একদম অল্পতেই পেয়ে যাব সেটা হয় না। আবার দেখবে একটা শিক্ষিত পরিবারের ছেলে, তাকে বেশি কসরত করতে হয় না, সে কিন্তু খুব অল্পতেই শিখে যায়। হ্যাঁ ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আলাদা, আমি ব্যতিক্রমটার কথা বলছি না, ব্যতিক্রম সবকিছুতেই থাকে। বোঝা গেল জিনিসটা? তো এইটা গেল আমাদের বিকাশের বৈশিষ্ট্য। তো বিকাশের বৈশিষ্ট্যগুলো দেখলে তোমরা এই যে আমি যেটা বর্ণনা করলাম, এটা যদি তোমরা জিনিসটা ভালো করে বুঝে থাকো, তাহলে কিন্তু এটা খুব ইজি, অতটা টাফ নয়। ঠিক আছে, এরপর দেখো বৃদ্ধি এবং বিকাশের এটা হচ্ছে বৈশিষ্ট্য গেল, সংজ্ঞা গেল। এরপর আমরা আরেকটা দেখবো স্টেজ। স্টেজ স্টেজটা দেখার আগে দেখো প্রথম যে স্তরগুলো আছে আমাদের, স্তরগুলো সম্বন্ধে তোমরা এমনি মোটামুটি জানো, কিন্তু কোনটা কোন বয়সে অবধি সেটা তোমরা জানো না। এটা এটা মুছে দিচ্ছি আমি। দেখো এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে স্তর। সেই স্তরের মধ্যে কি আছে না, স্তর। এই স্তরেতে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে দেখতে পাচ্ছি প্রাক জন্ম। প্রাক জন্ম এর বয়সটা কত জানো? এটা হচ্ছে বয়স জন্মের পূর্বে। জন্মের এটা হচ্ছে কি প্রাক। জন্মের পূর্বে এবং বিকাশ দুটোই হয়, দুটোই হতে থাকে। সেটা না, সেটা জন্মের পূর্বে। ঠিক আছে, নেক্সট আমরা কি দেখবো না, এরপর যেটা শৈশব। পরের স্টেজটা হচ্ছে শৈশব। এই যে এই শৈশবটাকে আমরা কি বলছি, কখন বলছি? এর যে বয়সের সময়টা, এর সময়টা দেখবে 0 থেকে 2 বছর বয়স অবধি আমরা দেখতে পাই। কখন? 0 থেকে 2 বছর বয়স অবধি। 0 থেকে 2 বছর বয়স অবধি এইটাকে বলা হচ্ছে শৈশবকাল। এই কালগুলা কিন্তু খুব ভাইটাল, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে তোমাদের। এই কালটা এটা মাথার মধ্যে রাখতে হবে। নেক্সট দেখো বাল্যকাল। বাল্যকালকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করে থাকি। ঠিক আছে, একটা হচ্ছে
আদি বাল্যকাল আর একটা উত্তর বাল্যকাল। আদি বাল্যকাল আর একটা হলো উত্তর বাল্যকাল। উত্তর বাল্যকাল। তো এই আদি বাল্যকালের যে বয়সটা সেটা হলো 2 থেকে কত 5 বছর বয়স অবধি। আর উত্তর বাল্যকালের বয়সটা কত, না উত্তর বাল্যকালের বয়সটা হলো 5 থেকে 11। ঠিক আছে, দেখো তাহলে আমরা তিনটে জিনিস পেলাম। একটা প্রাক জন্ম, যেটা আমরা জন্মের পূর্বে দেখতে পাচ্ছি, যেটা জন্মের পূর্বে একটা শৈশবকাল, সেটা 0 থেকে 2 বছর বয়স অবধি। এরপর এই বয়সের কি অ্যাক্টিভিটি এটা আমরা পরে পড়বো, এটা যখন সময় আসবে তখন আমরা পড়বো যে প্রাক জন্মে আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পাবো, শৈশবে কি কি দেখতে পাবো, বাল্যকালে কি কি দেখতে পাবো। এখন জাস্ট এই সময়টা দেখে নাও। ঠিক আছে, এরপরে আমরা এটা সম্বন্ধে আরো পড়বো। এরপর দেখো এর পরের যে বয়সটা সেটা হচ্ছে কৈশোরকাল, অ্যাডোলেসেন্স। কি কাল, কৈশোরকাল। এর বয়সটা কত, 11 থেকে 19 অবধি। এর বয়সটা হলো 11 থেকে 19, কৈশোরকাল। তো চারটে হয়ে গেল দেখো, প্রাক জন্ম, জন্মের পূর্বে, শৈশব যেটা 0 থেকে 2, বাল্যকাল যেটার মধ্যে দুটো আছে, এটা আদি বাল্যকাল, উত্তর বাল্যকাল, কৈশোরকাল যেটার বয়স হলো 11 থেকে 19। এরপর পাবো আমরা প্রাপ্ত বয়স্ক। আচ্ছা, আমি উপরটা মুছে দিচ্ছি। প্রাপ্তবয়স্ক, এরপর আমরা যেটা দেখবো সেটা হলো প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক, তো এই প্রাপ্তবয়স্কে আমরা কি দেখতে পাবো, যেটাকে আমরা অ্যাডাল্টহুড বলছি, যেটা কে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। একটা আদি, একটা মধ্য, আর একটা উত্তর। আদি প্রাপ্তবয়স্ক, মধ্য প্রাপ্তবয়স্ক, উত্তর প্রাপ্তবয়স্ক। এর বয়সটা যেটা 19 থেকে 40, যেটার মধ্যে তোমরা আছো, এটা 40 থেকে 60, এটা 60 থেকে উপরে। ঠিক আছে, তো আমরা এই যে বয়সগুলো দেখলাম, এই বয়সগুলো কিন্তু শুধু বয়স সীমাটা তোমরা দেখে রাখো। কি না, প্রাপ্তবয়স্কটা কটা ভাগ ভাগ করছে, তিনটে ভাগে, 1, 2, 3। ঠিক আছে, এই তিনটের মধ্যে বয়সটা কি না, আদি প্রাপ্তবয়স্ক যেটা সেটা 19 থেকে 40, যেটার মধ্যে তোমরা আছো। মধ্য প্রাপ্তবয়স্ক কি 40 থেকে 60, যারা 40 বছর থেকে 60 বছরের মধ্যে পড়বে। আর উত্তর প্রাপ্তবয়স্ক মানে 60 এর উপরে। ওকে, এই যে বয়সের ক্যাটাগরিটা, এটা বোঝা গেল। নেক্সট দেখো, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে বৃদ্ধি আর পরিণামন, যেটা বিকাশের মধ্যেই আসছে, এর প্রভাবকারী সামাজিক উপাদান। প্রভাবকারী, প্রভাব বিস্তারকারী সামাজিক উপাদান, মানে এই যে বিকাশটাকে, বৃদ্ধিটাকে আমাদের কোন কোন উপাদান প্রভাবিত করছে। এইটা হলে আমাদের এই ইউনিটটা শেষ হবে। কি বলছে প্রথমে, দারিদ্র। দারিদ্রটা কি জিনিস না, ধরো যার বাড়িতে খাবারের অভাব, তার শরীরে পুষ্টি ঠিকঠাক হবে, হবে না, তার বৃদ্ধিটাও ঠিকভাবে হতে পারবে না। আমাদের শরীরের বৃদ্ধি এবং বিকাশের জন্য কি প্রয়োজন, আমাদের উপযুক্ত খাদ্যের প্রয়োজন। সেই খাদ্য যদি আমাদের পর্যাপ্ত পরিমাণে শরীর না পায়, তাহলে কিন্তু সেই বৃদ্ধি এবং বিকাশ হতে পারে না। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। তাহলে কিন্তু দারিদ্র, প্রভাটি, এটা হচ্ছে গিয়ে বিকাশের যে মানে প্রভাব বিস্তারকের যে উপাদান, তার মধ্যে একটা মুখ্য উপাদান। 2 নাম্বারে দেখো, সুযোগের অভাব। এই যে একটা উদাহরণ দিই,
অনেকের টাকা পয়সা আছে, জিমে যাচ্ছে, শরীরের মানে একটা স্ট্রেংথ তৈরি করছে, কিন্তু যার বাড়িতে টাকা নেই সে ওইসবে যেতেও পারছে না। দুটো জিনিসই দেখো, সুযোগের অভাব, মানে সেখানে সুযোগ পাচ্ছে না। অনেকেই সুযোগ পাচ্ছে, অনেকে সুযোগ পাচ্ছে না। বহু ট্যালেন্টেড ইয়ে আছে, ক্রিকেটার আছে আমাদের ইয়েতে, ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু তারা সুযোগের অভাবে উপরে যেতে পারছে না। এখন ইন্ডিয়া টিমে যারা খেলছে তাদের থেকে হয়তো ভালো ভালো প্লেয়ার আছে অনেক জায়গাতে, শুধু আমাদের পশ্চিমবঙ্গে কেন, চারদিকে গোটা ভারতবর্ষে আছে, কিন্তু সুযোগের অভাবে তারা কিন্তু সেই যে তাদের যে বিকাশটা, বৃদ্ধিটা ঠিকঠাক হতে পারে না। এটা মাথার মধ্যে রাখবে। নেক্সট দেখো বঞ্চনা। বঞ্চনা কিরকম? ধরো ফুটপাতের কিছু মানুষ, যারা কলকাতার মধ্যে বেশি দেখা যায়, ফুটপাতের মধ্যে মানুষ যা যাবর, সেই ওরা বঞ্চনার শিকার, ওরা সব জায়গা থেকে বঞ্চিত। ওরা হয়তো রেশনটুকু পায় না, খেতে পায় না, থাকতে পায় না, যেখানে আছে সেখানেই ওদের বাড়ি মনে করছে। তো এই যে ওরা বঞ্চিত হচ্ছে, বঞ্চিত হওয়ার জন্য কি ওদের বাচ্চাদেরও দেখবে সেই রকম মেন্টালিটি তৈরি হয়, ওদের বুদ্ধি বিকশিত হতে পারে না। তো এই বঞ্চনাও কিন্তু একটা খুব খুব ভাইটাল জিনিস, যেটা কিন্তু আমাদের বৃদ্ধি এবং বিকাশকে সম্পূর্ণভাবে প্রভাবিত করে। নেক্সট দেখো পারিবারিক অস্থিরতা। পারিবারিক অস্থিরতাটা কিরকম জিনিস? না, তোমার পরিবারে যদি শান্তি না থাকে, যদি 24 ঘন্টা অশান্তি লেগে থাকে, তাহলে তুমি কি পড়াশোনা করতে পারবে? তুমি কি ভালো থিঙ্কিং আনতে পারবে? ভালো চিন্তা ভাবনা করতে পারবে? অসম্ভব, পারবে না। কেন পারবে না বুঝতে পারছো? এখন পরিবারে অশান্তি প্রায় সবার ঘরেই, যেটা কিন্তু কাম্য নয়। এটা কিন্তু বুঝতে হবে যে পরিবারে যদি অশান্তি লেগে থাকে, একটা বাচ্চার মধ্যে কিন্তু সেই বিয়েটা হবে না। তো এই পারিবারিক অস্থিরতাটা কিন্তু একটা বিকাশ এবং বৃদ্ধির ক্ষেত্রে একটা কি বলবো, প্রভাবকারী সামাজিক উপাদান। নিম্নমানের পারিপার্শ্বিক অবস্থা। তোমার বাড়িটা, ধরো তোমাদের বাড়িতে ঠিক আছে, কিন্তু তোমার চারপাশে প্রতিবেশী মানুষ 24 ঘন্টা সেই কুৎসিত কুবাক্য বলছে, খারাপ কথা বলছে, একটা ভালো মানে শিক্ষার আলো নেই, সেখানের এলাকার মধ্যে যদি তোমার ওর বাড়ির বাচ্চাটা মানুষ হয়, সে কি ঠিকঠাক ভাবে বৃদ্ধি বিকাশ তার হবে? হবে না, সেটা অসম্ভব। কেন হবে না সেটা বুঝতে পারছো? আমার পরিবেশ যদি ঠিকঠাক না থাকে, আমি নিজে কি করে ঠিক থাকবো? তার কারণ আমরা পরিবেশের উপর অনেকটা নির্ভরশীল। নেক্সট দেখো অনুপযুক্ত গৃহ পরিবেশ। আর গৃহের পরিবেশ যাদের খারাপ, তাদের বাচ্চাদেরও অবস্থা সেই রকমই হয়। গৃহের অবস্থা যাদের খারাপ হয়, বাড়ির অবস্থা যাদের খারাপ হয়, বাড়িতে যদি শান্তি না থাকে, তাহলে সেই সমস্ত ছেলে মেয়েদের মধ্যে বৃদ্ধি এবং বিকাশটা কিন্তু খুব কঠিন হয়। খুব কঠিন টাইমের মধ্যে দিয়ে তারা যেতে হয় তাদেরকে। তো আমরা কি দেখলাম, যে প্রভাব বিস্তারকারী সামাজিক সামাজিক উপাদান। প্রভাব কোনটা কোনটা আমাদের এই বিকাশের ক্ষেত্রে বা বৃদ্ধির ক্ষেত্রে আমাদের কোনটা করে, প্রভাব বিস্তার করতে পারে, এইগুলো হচ্ছে কি তার মুখ্য কারণ, উপাদান। ঠিক আছে, এইটাই হলো আমাদের আজকের ক্লাস 1.1.1 এর যে ফার্স্ট ইউনিট 1 আমরা আজকে কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা আসবো ইউনিট 2 নিয়ে। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং সবাইকে বলবো খুব মন দিয়ে ভিডিওটা দেখো। যদি দেখো তাহলে কিন্তু আমার মনে হয় না তোমাদেরকে বই খুলে পড়তে হবে বলে, বই খুলে মনে হয় না পড়তে হবে বলে। তোমরা যদি এই ভিডিওটাকে ভালো করে বুঝতে পারো, আমার কথাগুলো যদি ভালো করে মন দিয়ে শুনো, তাহলে কিন্তু এখান থেকে যাই কোশ্চেন দিক পরীক্ষাতে তোমাদের লেখার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।
যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটা। এর পরের ভিডিওগুলো আমরা আবার আসবো। নমস্কার।